এসএসসি চাকরি বাতিল থেকে শুরু করে বকেয়া ডিএ মামলা, একাধিক ইস্যুতে রীতিমতো চাপে রাজ্য। সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এসএসসি চাকরি বাতিল নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় চলছে একেবারে রাজ্যে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, লাগাতার আন্দোলন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে। পরীক্ষা না দিয়ে চাকরি ফেরাতে হবে রাজ্যকে, এমনই কিন্তু দাবি যোগ্যদের। এতদিন তো শুধু যোগ্যরা আন্দোলন চালাচ্ছিলেন, এবার কিন্তু পথে নেমেছেন অযোগ্যরাও। অযোগ্যদের কিন্তু এবার বিস্ফোরক দাবি, আমরাও যোগ্য, আমরা অযোগ্য, তার প্রমাণ কোথায়? ওএমআর সিটে কারচুপি তো প্রমাণ হয়নি। একাধিক দাবি নিয়ে কালীঘাট ঘেরাও করতে গিয়েছিলেন অযোগ্যরা। অযোগ্যদের ধরপাকড় করে পুলিশ, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। হাজরা মোড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এগোতেই কিন্তু পুলিশ পাকড়াও করে তাদের প্রিজম ভ্যানে তোলে। গ্রেপ্তার হয় অযোগ্য চাকরিহারা শিক্ষকরা। যোগ্য অযোগ্য থেকে শুরু করে ডিএ ইস্যু, একাধিক ইস্যুতে যখন জেরবার রাজ্য সরকার, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র আইনজীবী ফিরদৌস শামীম। বিস্ফোরক আইনজীবী ফিরদৌস শামীম রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে যা দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজিরভাবে আক্রমণ শানালেন আইনজীবী ফিরদৌস শামীম। অযোগ্য চাকরি হারারা এবার ঘুষের টাকা ফেরত চাইতে যাবেন থেকে শুরু করে বিদেশে পালাতে পারেন, একাধিক চাঞ্চল্যকর দাবি করলেন ফিরদৌস শামীম। যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শুনুন বন্ধুরা, আইনজীবী ফিরদৌস শামীম ঠিক কি বললেন। একজনেরও চাকরি যায়নি। কেন যায়নি? কারণ বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা সাদা খাতার মাস্টার বানায়নি। আর মমতা ব্যানার্জি এসে কি করলো? সাদা খাতার মাস্টার বানালো। ফলে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা গিয়ে আদালতে গিয়ে বাতিল করে। আর যে যোগ্য, যে অবৈধ, আদালত বললো তাদের তালিকা দাও। এমন অযোগ্য সরকার, কে বৈধ তার তালিকা পর্যন্ত দিতে পারলো না। ফলে আপনার ছেলেটি যে মেধাবী, যে মেধার ভিত্তিতে চাকরি পেল, তার চাকরিটাও চলে গেল। তার কারণ সরকারটা অযোগ্য। সরকার যদি অযোগ্য হয়, সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে, তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না। এক্স্যাক্টলি মমতা ব্যানার্জির আমলে সেটাই হয়েছে। কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই, তার মাথায় শুধু একটাই ধান্দা আছে, কি করে দিল্লিতে ওই ফেস টাইমে কল করে কি করে জেল থেকে বাঁচবো, আর কি করে কালীঘাটের ওই রাস্তাগুলোর উপরে প্রপার্টি বাড়াবো। ওই এক ধান্দায় যদি সরকার চালান, তাহলে যা হওয়ার তাই হবে। কর্মচারীরা ডিএ পাচ্ছে না, বেকার যুবক চাকরি পাচ্ছে না। এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে। আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো, আপনারা নিশ্চিতভাবেই চাকরির পরীক্ষা দেন, সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন। আমি আগেও বলেছি, ও মুখ থেকে বের করেছে ভাতা, আমরা ভাতা বের করেই ছাড়বো। ভাতা যখন বলেছ, ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে। ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেবো। আমি দেখেন বলেছি পদত্যাগও করতে দেব না। আর আমি এখন ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের, ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে। কেন টহল দিতে বলেছি? তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেবা কেঁদে বাঁচি দেশত্যাগ করতে পারে। ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে, এলাকায় পালিয়ে যেতে দেবো না। আমাদের দেশে রাইট টু রিকল নেই। ওকে 26 পর্যন্ত মানুষ ভোট দিয়েছে। 14 তলা থেকে যদি নামতে চাও, ওই গৌতম দা বলতো ঠেলে 14 তলায় উঠিয়ে দেব। 26 পর্যন্ত টার্ম তোমার পূরণ করাবো, 26-এর পরে মানুষ ডিসিশন নেবে। ওই বলেছো না সব করছে বিকাশ ভট্টাচার্য, তো মানুষ ডিসিশন নেবে, বিকাশ ভট্টাচার্য পার্টিকাই ক্ষমতায় আনবে। কিন্তু 26 পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছো,
তাই 26 পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে। এই যে দুদিন আগে দেখবেন ডিএর মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো, এবং আমার এক সাংবাদিক বন্ধু খুব সুন্দর লিখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং। তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে এই ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে, কোমর ভাঙা, মেরুদণ্ড ভাঙা, নাকি অন্য কিছু। যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছেন তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু সরকারটার পিছনটা, সরকারটার মেরুদণ্ডটা, সরকারের কোমরটা ভেঙে গেছে, এটা খুব পরিষ্কার। বলছে 40,000 কোটি টাকা সর্বমোট ডিএতে বকেয়া হিসেবে দিতে হবে, আমার দেওয়ার ক্ষমতা নেই। মানে সরকারের এই ক্ষমতা নেই এখন। তাহলে সরকারটাকে অক্ষম বানিয়েছে, তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে? বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের প্রত্যেকে ভাতা দেবো, তোমাকে ছাড়বো। আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হবে। যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য। এই যে ধর্মঘট ডাকা হয়েছে, শ্রমিকের অধিকার বলা হচ্ছে, সেও তো শ্রম দান করতে চেয়েছিল, সেও তো যোগ্য, সেও তো চাকরি চেয়েছে, সেও তো বঞ্চিত। ও তোমাকে যারা টাকা দিয়েছে তা শুধুমাত্র তারাই বঞ্চিত, তাদেরকে টাকা দেবে, ও জিনিস হতে দেব না। ভাতা যখন মুখ থেকে বের করেছো, ও যেখান থেকে পারবো ওই ভাতা যার পেটে ভরা আছে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবো। ভাতাও লাগবে, ডিএও লাগবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিয়ে চাকরিও লাগবে। আর সবগুলো তোমাকে আমরা কড়াই গুন্ডায় 1, 2, 3 করে বুঝে নেব। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানেন? দেখবেন গ্রামে কিছু লোক হয়, তারা কি করে বলেন তো, প্রচুর ধার দেনা করে। আর ধার দেনা করার পরে কি করে বলেন তো, তারা চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকে। আর যেই পাওনাদার ডাকতে আসে তখন কি বলে, এই বলে তো বাড়িতে নেই, বলে তো বাড়িতে নেই। তো মমতা ব্যানার্জির অবস্থা তাই করব। এই কালীঘাটের বাড়িতে বসে থাকবে, জানলা খুলবে, দেখবে দিয়ে চাইতে লোকজন এসে হাজির। একটা জানলা খুলবে, আবার আরেকটা জানলা খুলবে, লোকে বলবে 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি দে, জানলা খুলবে, দেখবে চাকরি চাইতে লোক চলে এসছে। আবার আরেকটা জানলা খুলবে, বলবে পয়সা দিয়েছিলাম, আমাদের পয়সায় তো চাকরি দিয়েছিলিস, আবার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা ফেরত দিতে হবে, আমাদের টাকা ফেরত দে। আরেকটা জানলা খুলবে, সে লোক এসে হাজির। আরেকটা জানলা খুলবে, দেখবে আরে ওই ভাতা বলেছিলাম, এই সব বলছি, যার যার অ্যাডমিট কার্ড আছে, এই শুধু 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে কত অ্যাডমিট কার্ড রয়েছে, কতজনের কে ভাতা দিতে হবে, 31 লক্ষ মানুষকে, শুধু 4টে নিয়োগ প্রক্রিয়ায়। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখোনি। জানলা খুললেই লোক দিয়ে দেখবে, চাকরি দেখবে, ভাতা দেখবে। ওই পাড়ার ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা করবো। যে জানলা খুলবে শুধু লোক দেখবে। সেই জন্যই তো বলছে পদত্যাগ করব। সেই জন্যই আমরা বলেছি পদত্যাগও হবে না, দেশত্যাগও হবে না, ওই জানলা খুললেই লোক দেখাবো। এতদিন তো বলেছো যে শূন্য পার্টি, ঝান্ডা ধরার লোক থাকবে না, তোমাকে ঝান্ডা দেখতে হবে না, তোমাকে শুধু কালো মাথা দেখাবো। এই যখন দেখছো, এই যে বিকাশ ভবনে মাথা দেখছো, এখন এ তো যোগ্যদের মাথা দেখছো, যারা নিজেদের যোগ্য বলছে, যাদের লিস্ট জমা দিতে পারে না। ও কালকে দেখবে অযোগ্যরা গিয়ে হাজির হবে, কি বলবে, কারণ দুদিন পরেই তো গিয়ে টাকা জমা দিতে হবে সব, সে ব্যবস্থাও আমরা করব। তারা তো টাকা চাইতে যাবে, আর পাওনাদার কার কাছে টাকা চাইতে যাবে, যাকে টাকা দিয়েছিল। পাড়ায় পাড়ায় পাওনাদাররা এসে হাজির হবে। ফলে সাধু সাবধান, এই সময় রয়েছে। অনেকেই দেশত্যাগ বা পদত্যাগ করতে চাইবেন, কিন্তু আমরা সে সুযোগ দেব না। ওই যে বললাম জানলা খুলেই ও বলেছে লাল ঝান্ডা থাকবে না। এবার দেখবেন লোকে কোন ঝান্ডা নিয়ে গিয়ে হাজির হয়। ফলে লাল ঝান্ডা যদি না থাকে আপনার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। লাল ঝান্ডা আছে বলে অন্তত পক্ষে এটুকু দেখতে পাচ্ছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে সংযত হয়ে আছে। লাল ঝান্ডা যদি না থাকে না,
তাহলে বুঝতে পারবেন যে মানুষের চাপ কি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংঘবদ্ধ মানুষকে, এই আপামর জনগণকে আমি আহ্বান করছি যে বুঝুন যে কাকে ভোট দিয়ে এনেছিলেন। যাদের ভোট দিয়ে এনেছিলেন তারা নিজেরাই বলছে আমাদের সরকার পরিচালনা করার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি নাকি বিরাট নেত্রী, বিরাট তার বুদ্ধি, আর এখন প্রতিদিন এই টিভি ক্যামেরা দেখে বলতে হয় যা করছে বিকাশ ভট্টাচার্য করছে।